হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার ম্যাথের ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস, এটা হচ্ছে ক্লাস নাম্বার 20, যেখানে আমরা 2005 সাল থেকে 2020 সালের যাবতীয় ডাব্লিউবিপির যে পরীক্ষাগুলি হয়ে এসছে তার যে অঙ্ক কোশ্চেন্স ছিল সেগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে এই 20 নম্বর ক্লাসে আমরা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2018-এর যে কোশ্চেন ছিল সেটা থেকে আমরা নেব। এর আগেও আমাদের দেখো 9-2 প্রায় 18টির মতো ক্লাস হয়ে গেছে, 19টি ক্লাস হয়ে গেছে, যেখানে আমরা ডাব্লিউবিপি এসআই এর প্রিলিমিনারি 2005, 6, 8, 13, 18, 19-এর কোশ্চেন এবং ডাব্লিউবিএসআই এক্সাইজ প্রিলিমিনারি 2018 এবং এক্সাইজ কনস্টেবল 2013, এছাড়াও ডাব্লিউবি কনস্টেবল 2015-এর কোশ্চেন অলরেডি হয়ে গেছে। তো যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি, তার সেই ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। এরপরেও তোমাদের এখনো আরো বেশ কিছু ক্লাস বাকি রয়েছে, 7টি মতো, তো 7টি কোশ্চেন্স আছে এবং তার প্রায় 14-15টি ক্লাস এখনো বাকি রয়েছে। তো সেগুলো তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট করে দেওয়া হবে। তো এই ভিডিও রিলেটেড যে কোনো রকম ইনফরমেশন এবং পিডিএফ এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি, ফেসবুক পেজ জবস কি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়ে যাবে। সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়ে থাকে। তো আজকের এই ডাব্লিউপিপি লেডি কনস্টেবলের 2018-এ যে প্রথম কোশ্চেন্স রয়েছে, দেখো যে একটি ঘন্টা একবার একসাথে বাজার পর 10, 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে? তো এই ক্ষেত্রে আমরা জানি আমাদেরকে কি করতে হয়, যে সময়ের ডিফারেন্সটা দেওয়া আছে, যে একটা ঘন্টা বাজছে 10 সেকেন্ড পর, একটা ঘন্টা বাজছে 12 সেকেন্ড পর, একটা বাজছে 15 সেকেন্ড পর। তো এইগুলোর ক্ষেত্রে আমাকে কি করতে হয়, 10, 12 এবং এই সময় যে ডিফারেন্সটা দিয়ে দিয়েছে তাদের আমাদের লসাগু করতে হয়, এবং লসাগু করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে, বা তত সময় পর যে একক এখানে আছে সেই এককটা ওই লসাগুতেও বসে যাবে, তত সময় পর আবার তারা একসাথে বাজবে। তো এখানে আমাদের করে নাও, প্রথমে 2 দিয়ে, 2, 5, 2, 6, দেন 5 দিয়ে, দেন 3 দিয়ে। তাহলে আমাদের লসাগু কত পাচ্ছি, 5 দিয়ে 10, 3 30, 2 60। তাহলে এখানে একক ছিল সেকেন্ডে, তাহলে এখানে হয়ে যাবে সেকেন্ড। তাহলে আবার কতক্ষণ পর বাজবে, একসাথে বাজার পর যদি তারা 10 সেকেন্ড ক্রমান্বয়ে 10 সেকেন্ড, 12 সেকেন্ড এবং 15 সেকেন্ড পর পর বাজতে থাকে, তাহলে তারা আবার 60 সেকেন্ড পর একসাথে বাজবে। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 600 এর 20% সমান x এর 25%, তাহলে x এর মান কত? তো প্রথমে আমি 600 20%, যেটা হচ্ছে x এর 25%-এর সমান, তাহলে আমি ফার্স্টে কি করব, 600 এর 20% সেটা কত সেটা বার করে নেবো। তাহলে কি করতে হবে, এখানে এর একক বাদ দিয়ে দাও 2, আর এখান থেকে একক বাদ দিয়ে 60 গুণ করে দাও, 60 দিয়ে হয়ে যাবে 120। তাহলে 600 এর 20% মানে কত, 120। তুমি এটা যদি বুঝতে না পারো থাকে এইভাবেও তোমরা করতে পারো, 600 ইন্টু 20/100, এভাবেও তোমরা করতে পারো। এখানে 6 দিয়ে কাটবে, 6 আর 100 কেটে যাবে, 600 আর 100, 6 দিয়ে 6, 20, 120, এভাবেও করতে পারো। ঠিক আছে, তো এই 120টা হচ্ছে কি x এর 25%, তাহলে x এর 25% যদি 120 হয়, তাহলে 100% x এর ভ্যালু সেটা হচ্ছে কত, সেটা আমাকে বার করতে হবে। যেখানে পাবো 100/25 ইন্টু 120, বাইরে কেটে দাও 4 দিয়ে, 4, 120 মানে 4, 12 হচ্ছে 48, মানে হচ্ছে 480। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে, 480। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি প্রথম 160 কিলোমিটার 64 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং পরের 160 কিলোমিটার 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। ব্যক্তিটির গড় গতিবেগ বা এভারেজ স্পিড কত? 36 কিলোমিটার প্রতি ঘন্টা, 71 কিলোমিটার প্রতি ঘন্টা, 71.11 কিলোমিটার প্রতি ঘন্টা, নাকি 35.55 কিলোমিটার প্রতি ঘন্টা? তো এটা আমাকে কি করতে হবে, দেখো প্রথমে 160 কিলোমিটার যাচ্ছে 64 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তাহলে সময় তার কত লাগবে? মোট টোটাল পথ হচ্ছে 160, তার গতিবেগ হচ্ছে 64, তাহলে ঘন্টা প্রতি ঘন্টা 64 কিলোমিটার যাচ্ছে প্রতি ঘন্টাতে, আর এখানে 100 মোট যাচ্ছে আমার 160 কিলোমিটার, তাই তো? তাহলে আমার সময় কত লাগবে, 160 মানে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, ভাগ করলে আমরা সময় পেয়ে যাব। তাহলে এখানে সময় দেখো 64 2-এ পাবো আমরা 128, আর 32-এ 160 মানে হচ্ছে অর্ধেক, মানে 2.5 আওয়ার বা ঘন্টা, বা তোমরা এটা 2 × 1 = 2 ঘন্টা এটাও লিখতে পারো। ক্লিয়ার? এটা হলো প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে 160 কিলোমিটার যাচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তো সেই ক্ষেত্রে সময় কত লাগছে, সেম টু সেম পদ্ধতি, 160/80, তো এটা ইকুয়ালি আমরা পেয়ে যাচ্ছি 2 ঘন্টা। তাহলে তার যেতে সময় প্রথমে 160
60 কিলোমিটার যাচ্ছিল, সময় লাগছিল তার 2.5 ঘন্টা বা 2 ঘন্টা, আর দ্বিতীয় 160 কিলোমিটার যেতে তার সময় লাগছে 2 ঘন্টা। তাহলে তার মোট সময় কত লাগলো? প্রথমে 2.5 ঘন্টা, তারপর আবার 2 ঘন্টা, মানে যোগ করে দাও 2.5 প্লাস 2 মানে হচ্ছে 4.5 বা 4.5 ঘন্টা। তাহলে মোট সময় এটা আমি পেয়ে যাচ্ছি। আর মোট অতিক্রান্ত পথ কত? প্রথমে গেছে 160, তারপরে গেছে 160, তাহলে মোট পথ বা অতিক্রান্ত পথ লিখছি না আমি পুরোটা, যেটা আছে 160 প্লাস 160 সমান হচ্ছে 320 কিমি। তাহলে 320 কিমি যেতে মোট সময় লেগেছে 4.5 ঘন্টা। তাহলে তার গতিবেগ কত হবে বা এভারেজ স্পিড কত হবে বা গড় বেগ কত? 320 বাই 4.5 বা 4.1 যেভাবে তোমরা ইচ্ছা করতে পারো। যেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবে 71.11 সামথিং, আরো বড় থাকবে একটা। তো সেখান থেকে আমরা দশমিকের পর দুটো ঘর দিয়ে নেবো এবং যার ভ্যালু পাবো 71.11 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল, তাই ওই খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে? খুব সিম্পল হিসাব, যে আমার মোট লোক ক্যাপাসিটি ছিল 800 জনের, 20 দিনের খাবার ছিল ক্যাম্পটিতে, কিন্তু ক্যাম্পটিতে ছিল 640 জন, তাহলে সেই খাবারে তাদের কতদিন চলবে? তো এটা তোমাদের সিম্পলি তোমরা এগুলো কিভাবে করবে বারবার অনেকবার বলছি। দেখো 800 জনের যদি কোনো একটা খাবার 20 দিন যেত, তাহলে 640 জন মানে কি হয়েছে? কমে গেছে তো লোক সংখ্যা যদি কমে যায় তাহলে নিশ্চয়ই খাবারটাতে বেশি দিন যাবে। তোমরা নিজেদের মধ্যেও ভাবতে পারো। যেমন ধরো তোমাদের 5 জনের জন্য যদি চাল 5 কেজি কিছু এক সপ্তাহ চাল ঘরে থাকে, সেই 5 জনের জায়গায় তোমরা যদি 3 জন চলে যাও, 2 জন হয়ে যাও, তাহলে সেই চালটাতে নিশ্চয়ই এক সপ্তাহ বেশি যাবে স্বাভাবিকভাবে, কারণ 5 জনের ছিল এক সপ্তাহ চাল, তাহলে সেখানে তোমরা যদি 2 জন হয়ে যাও তো সেটা তোমাদের বেশিই যাবে। তো এক্ষেত্রে কি হচ্ছে, 800 জনের যদি 20 দিনের খাবার মজুদ থাকে, তাহলে এখানে লোক সংখ্যা কমে গেলে দিন সংখ্যা বেড়ে যাবে বা ব্যস্ত সম্পর্ক। কিন্তু সে ব্যস্ত হোক চাই সরল হোক, আমি অঙ্ক করার সময় যে মেথডটা তোমাদের বলেছি বারবার মনে রাখবে, যে এখানে যেহেতু লোক সংখ্যা কমে গেছে তাই এখানে দিন সংখ্যাটা কি হবে? বাড়বে। এখানে বাড়বে তো 640 যদি এখানে বাড়ে বা বেশি আসে, তাহলে এখানে এইটার এইটার মধ্যে যেটা বড় সেটা উপরে থাকবে। এখানে দেখো বাড়ছে, মানে 800টা হচ্ছে বড়, 800টা উপরে থাকবে, 640 এর নিচে থাকবে। এটা সবসময় মনে রাখবে, সেই সরল সম্পর্ক হোক চাই ব্যস্ত সম্পর্ক হোক, কোনো ফারাক পড়ে না। কারণ পরীক্ষার হলে গিয়ে আমাদের কোথাও সেই শর্ত বাকি সম্পর্ক সেগুলো উল্লেখ করা কোনো প্রয়োজন পড়ে না। তো শুধু আমাকে এই ছকটা করার পর তোমাকে এটুকু ভাবতে হবে যে যে জায়গাটা আমাকে বার করতে বলেছে সেই জায়গাটাতে কি হবে? বাড়বে নাকি কমবে? যেমন 800 জনের যদি 20 দিন যেত, তাহলে 640 জনের নিশ্চয়ই বেশি দিন যাবে বা সময়টা বাড়বে। বাড়ার জন্য 800টি ওপরে 640টি নিচে, ইন্টু এদিকে যেটা থাকবে সেটা 20, সিম্পলি। তাহলে এবার আমাকে এটা কাটাকাটি করে দাও। কাটাকাটি করে দেখো 0 0 কেটে দাও, আর 2 এখানে 32 দিয়ে কেটে দাও। তাহলে দেখো 32কে এটা দিয়ে নিশ্চয়ই কাটবে। 32 2 64, 16 160, 32 5 160, তাহলে কি হচ্ছে? 25 দিন। তাহলে আমি কি পেলাম? যে ওই খাবার 640 জনের কতদিন চলবে? 25 দিন চলবে। অপশন সি হচ্ছে এটিরও সঠিক উত্তর। পরপর কয়েক 4টি অঙ্কই সি, অপশন সি আনসার পেলাম। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি সাইকেলের ক্রয় মূল্য বা কস্ট প্রাইস 4000 টাকা। যদি সাইকেলটি 3200 টাকায় বিক্রয় করা হয়, তবে ছাড়ের শতকরা হার কত হবে? ঠিক আছে, তাহলে 4000 টাকা হচ্ছে জিনিসটার দাম। যদি 3200 টাকায় বিক্রি করে তাহলে কত টাকা ছাড় দিচ্ছে বা ডিসকাউন্ট, সেটা আমাকে বার করতে হবে। তো এখানে তোমাকে বার করে নাও যে 4000 টাকা জিনিসটার দাম ছিল আর বিক্রি করেছে 3200 টাকায়, তাহলে ছাড় দিল কত টাকায়? 4000 মাইনাস 3200 টাকা মানে হচ্ছে 800 টাকা। তো এটারই আমার শতকরা হার বার করতে হবে, যে 4000 টাকায় আমাকে ছাড় দিয়েছে 800 টাকা, তাহলে 100 টাকা হলে কত টাকা ছাড় দেবে? পার্সেন্টেজ হিসাবে এরকমই হবে। তো এখানেও দেখো সেই আগের অঙ্কটা যে মেথডটা বললাম, দেখো এখানে 4000 টাকা যদি 800 টাকা ছাড় দেয়, 100 টাকায় নিশ্চয়ই কম হবে, মানে এখানে কম হবে। তো কম যদি হয় তাহলে এই দুটোর মধ্যে কোনটা ছোট? 100টা ছোট, তাহলে 100টা পড়ে যাবে। 100 বাই 4000 ইন্টু 800। এখানে কি সম্পর্ক? এখানে দেখো সরল সম্পর্ক ছিল, কিন্তু তা সত্ত্বেও আমার ওই মেথডেই কাজ হলো। তাহলে 100 বাই 4000 ইন্টু 800, যেখানে 0 0 তোমরা কেটে ফেলো, এখানেও একটা শূন্য কেটে দাও, তাহলে 4 20 80, 20%। আমি কি পেয়ে গেলাম? যে ডিসকাউন্ট হচ্ছে 20%। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকবে? তো এখানে আমাকে প্রথমে 5 ভাগশেষের কথা ভুলে যাও, অপশনের কথাও ভুলে যাও। আমাকে প্রথমে বার করো যে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যেটি 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ যায়। তো এটা যদি ক্ষুদ্রতম বার করতে বলে তাহলে আমরা কি দেখেছিলাম, কি করতে হয়েছিল, আমাদের এলসিএম বা লসাগু করতে হতো। তাহলে এখানেও আমরা তাই করব। 8, 12, 16 আর 20 এগুলোর আমি লসাগু করে দেবো। লসাগু করে দেখো, 2 দিয়ে 4 একটু বড় হবে, 6, 8, 10, আবার 2 দিয়ে 2, 3, 4, 5, আবার একবার 2 দিয়ে 1, 3, 2, 5। তাহলে লসাগু কত পাচ্ছি আমি? 2 গুণিত 2 4, 4 গুণিত 2 8, 8 গুণিত 3 24, 24 2 48, 48 কে 5 দিয়ে গুণ, মানে হচ্ছে 240। তাহলে 240 হচ্ছে এমন একটি সংখ্যা যেটি ক্ষুদ্রতম সংখ্যা যেটি 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে ভাগ চলে যাবে, মানে কিন্তু কোনো রকম অবশিষ্ট থাকবে না। এই 240 কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করো, 16 দিয়ে ভাগ করো, 20 দিয়ে ভাগ করো, পুরোপুরি কেটে যাবে, কোনো রকম ভাগশেষ থাকবে না। কিন্তু এখানে কি বলেছে, প্রতিবারই 5 ভাগশেষ থাকবে। তাহলে 5 যদি ভাগশেষ থাকতে হয় তাহলে এর সাথে আমাকে 5 যোগ করতে হবে। তাহলে হচ্ছে 245 হচ্ছে সেই সংখ্যা যেটিকে যদি আমরা 8, 12, 16, 20 দিয়ে ভাগ করি প্রত্যেক ক্ষেত্রেই 5 করে ভাগশেষ থাকছে। অতএব অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 9:14। যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি হয় তবে সংখ্যাগুলি কি কি? এখানে কি কি বলে দিয়েছে, দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে আমাকে 9:14। তো আমি তো জানি না সংখ্যা দুটি কত, তো এখানে ধরে নাও এটা হচ্ছে 9x, এটা হচ্ছে 14x। তুমি এটাকে x না ধরেও করতে পারো, কিন্তু আমি বারবার, মানে অনেকেই তোমাদেরকে বলে থাকবে বা অনেক চ্যানেলে তোমরা পেয়ে যাবে যে x ধরে আমরা কেন করব বারবার। কিছু কিছু ক্ষেত্রে x না ধরেও করতে পারি আমরা সহজে, কিন্তু যদি x ধরে জিনিসটা আমার বোঝার সুবিধা হয় তাহলে আমি ধরতে বাধা কোথায়? পরীক্ষাতে খাতাতে তো কোথাও লেখা থাকে না তুমি x ধরে অঙ্ক করতে পারবে না বা x ধরে করে মানা, সেরকমও কোনো ফ্যাক্ট থাকে না। তো সেক্ষেত্রে আমার যেটা ইজি মনে হবে, যেটা আমার বুঝতে বেশি সুবিধা হবে, যেটাতে আমি ইজিলি করতে পারবো, কারণ পরীক্ষাটা তোমরা দিতে যাবে, কোনো স্যারেরা নয় যে তারা অন্য কোনো মেথডে দিয়ে দেবে। তো সেক্ষেত্রে মেথডটা নিজেদের মধ্যে রাখাটাও খুব জরুরি। সেই জন্য যেটা তোমাদের সহজ মনে হবে সেটাতেই করতে যাবে। তো এখানে ধরে নাও যে সংখ্যা দুটি ছিল 9:14, যেখানে আমরা সংখ্যা দুটোকে ধরে নিলাম 9x:14x। তুমি এখানে x নাও ধরতে পারতে। তাহলে এদের মধ্যে কি বলেছে যে বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি হয়। তাহলে বৃহত্তর সংখ্যা অবভিয়াসলি 14x বা 14x, আর ছোট হচ্ছে 9x। তাহলে শর্তানুসারে কি পাচ্ছি আমরা, 14x - 9x = হচ্ছে 55, কারণ অন্তর বলে দিয়েছে বা 55 বেশি হয় বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা পাবো 5x = 55 বা x হচ্ছে 11। x আমরা 11 পেলাম। তবে আমাকে সংখ্যাগুলো কি কি আমাকে জানতে চেয়েছিল। সংখ্যাগুলো কি কি ধরেছিলাম আমি, 9x আর 14x। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 9 × 11 মানে হচ্ছে 99, আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 14 × 11 মানে হচ্ছে, দেখো লাস্টে তো 4 থাকছে, লাস্টে 4 কত, তা 100, 14 11 154 হয়। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 99 এবং 154। কত অপশন নাম্বার? অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায় এবং বাকি কাজ বি একা সম্পন্ন করে। কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছিল? ওকে, তাহলে আমাকে কি বলে দেওয়া রয়েছে এখানে, যে এ এবং বি একা একা যদি কাজটি করে তাহলে এ কাজটিকে 6 দিনে শেষ করতে পারবে, বি কাজটিকে 12 দিনে শেষ করতে পারে। যদি দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে বাকি কাজ বি একাই করে, তাহলে কাজটি করতে মোট কত সময় লেগেছিল? তাহলে এখানে এ আর বি এর আলাদা আলাদা করে দেওয়া আছে, তো সেটা আমি করে নিই ফার্স্টে, যে এ তাহলে একদিনে কত করে, 6 দিনে শেষ করে দেয়, মানে একদিনে করবে 1/6 অংশ। সেম বি একদিনে কত করে, 12 দিনে শেষ করে দেয়, মানে করবে একের দিনে 1/12 অংশ। এবার আমাকে কি বলেছে, তারপর দুজন একসাথে 3 দিন কাজ করছে, তাহলে তারা একদিনে একসাথে কত করবে, এ করছে 1/6, বি করছে 1/12, যোগ করে দাও, তাহলে এ প্লাস বি এই দুজন মিলে একদিনে করে, কত হবে, 1/6 প্লাস 1/12 সমান হচ্ছে 12ই লসাগু থাকবে এখানে,
এখানে পেয়ে যাবে 2 + 1 মানে হচ্ছে 3/12 বা 1/4। একদিনে করে 1/4 অংশ বা 1/4 অংশ। এবার কতদিন কাজ করেছে এখানে? 3 দিন কাজ করেছে। খুব সোজা, খুব তাড়াতাড়ি হবে অঙ্কটা। তাহলে 1/4 রয়েছে, 3 দিন কাজ করছে। একদিনে তারা করছে 1/4 অংশ, তাহলে 3 দিনে করবে 1/4 × 3, তাই না? একদিনে 1/4 করছে, 3 দিনে করবে 1/4 × 3 মানে হচ্ছে 3/4 অংশ। তাহলে এ আর বি প্রথম 3 দিনে দেখো কাজের 3/4 অংশ কমপ্লিট করে দিয়েছে অলরেডি। তাহলে বাকি কতটা থাকলো? বাকি মোট কাজের অংশ আমরা সবসময় 1 ধরে নিই। তাহলে 1 - কমপ্লিট করে দিয়েছে 3/4 মানে হচ্ছে 1/4। বিয়োগটা দেখবে খুব সোজা বিয়োগ, তাই আমি ভাঙলাম না। 1 - 3/4 সমান হচ্ছে 1/4 অংশ যেটা বাকি থাকছে। এটা বাকি কাজ। যেটা কে করছে, যেটা বি করছে একা, তখন কিন্তু এ করছে না। আমরা বি এর ক্ষেত্রে কি দেখেছিলাম? সে একদিনে করে 1/12 অংশ। তাহলে 1/4 অংশ করতে কদিন টাইম লাগবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে 1/12 করে সে একদিনে, 1/4 করবে সে কত দিনে? এখানেও তাই দেখো 1/4 কাজটা বেশি, তাই দিন সংখ্যা বেশি হবে। বেশি যদি হয় তাহলে 1/4 আর 1/12 মধ্যে যে বড়, 1/4টা বড়, সে উপরে বসবে, নিচেতে বসবে 1/12 সমান × 1 বা না রাখা একই ব্যাপার, মানে 1/4 গুণিত 12/1 সমান হচ্ছে 3 দিন। তাহলে বি এর ওই কাজটা করতে সময় লাগবে 3 দিন। প্রথমে এ আর বি একসাথে কাজ করেছে 3 দিন, পরে বাকি কাজটা বি করছে 3 দিনে। তাহলে মোট কত সময় লাগলো কাজটা শেষ করতে? 3 + 3 = 6 দিনে। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460 স্কয়ার মিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের থেকে 15% বেশি হয়, তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? কি বলে দিয়েছে? প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের থেকে, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 15% বেশি। সেক্ষেত্রে আমি প্রস্থ ধরে নিলাম। প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে কত? 15% বেশি, মানে x × 115 115/100 কেটে 5 দিয়ে কাটলে 23 আর এখানে 20 মানে হচ্ছে 23x/20। যদি প্রস্থ হয় x মিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে 23x/20 মিটার। ওকে, এইটুকু ক্লিয়ার। এবার আমাদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 460। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে এখানে এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ পেয়ে গেছি আমরা। তাহলে শর্ত অনুসারে করে দিতে পারি 23x/20 × x = 460। ওকে, গুণ করে দাও। 23x² = 20টা এদিকে গুণ হয়ে যাবে 460 এর সাথে। গুণ করার দরকার নেই তোমার, লিখে রেখে দাও এভাবে। বা x² = 460 × 20/23। 23 দিয়ে 46টা কাটবে 2 মানে 20 থাকবে। তাহলে x² মানে হচ্ছে 20 × 20, মানে আমরা লিখে দিতে পারি যে x = 20। তাহলে x কি ধরেছিলাম আমি? প্রস্থ ধরেছিলাম। তাহলে x পেয়ে গেলাম 20। আমাকে চেয়েছে কি? আয়তক্ষেত্রের প্রস্থটি চেয়েছে। তার পাস আনসার হয়ে গেল আমাদের 20টাই উত্তর। তাহলে অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি 460 স্কয়ার মিটার হয় এবং যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয়, তবে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কত? 20 মিটার। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, a/b 3:4, b/c = 6:5, তাহলে a/c সমান কত হবে? তাহলে এটাকে তোমরা কি করবে? a/b/c। ক্লিয়ার? প্রথমে a/b দেওয়া আছে যেটা হচ্ছে 3:4, তারপর b/c দেওয়া আছে যেটা হচ্ছে 6:5। ওকে, এবার এখানে গুণ করে দাও। তাহলে এখানে 6কে 4 দিয়ে গুণ করতে হয়েছে, মানে এখানে 4কে 6 দিয়ে গুণ হলে 24 আসছে। তাহলে এখানে একেও তোমাকে 6 দিয়ে গুণ করতে হবে, যেটা হচ্ছে 18 আসবে। এখানে 6কে 4 দিয়ে গুণ করে 24 এসছে, মানে এখানে 5কেও 4 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে যেটা আসছে 5×4 20। তাহলে a/b/c আমি পেয়ে যাচ্ছি 18:24:20। আমাকে চেয়েছে কি? a/c বার করতে। তাহলে আমরা বলতে পারি a/c সমান হচ্ছে 18:20 বা 2 দিয়ে কাটলে 9:10। কোথায় আছে 9:10? অপশন এ। a/c = 9:10। নেক্সট, রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, যেখানে সরল সুদের হার
মত বছরের জন্য, যত বছরের জন্য ঋণ নেওয়া হয়, এখানে মত হবে না যত হবে, যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে তবে সুদের হার কত ছিল? অর্থাৎ রিনা একটা সংস্থা থেকে 1200 টাকা ধার নিয়েছে, সেখানে তিনি যত বছরের জন্য ধার নিয়েছে 1200 টাকাটা, সুদের হারও তত টাকাই। তাহলে তাকে যদি মোট 432 টাকা সুদ পরিশোধ করতে হয় তাহলে সুদের হার কত ছিল? তাহলে আমরা কি জানি, সরল সুদের ক্ষেত্রে সুদ ইকুয়াল টু বা ইন্টারেস্ট ইকুয়াল টু PTR বাই 100, তাই তো? তাহলে এখানে P হচ্ছে 1200, T আর R একই, আর আয়ও দিয়ে দিয়েছে 432। তাহলে আমি সেটাই বসিয়ে দিলাম, T আর R কে একই করে দেবে ধরে। তাহলে P হচ্ছে কত? 1200 টাকা গণিত T, মানে আমি ধরে নিলাম X, আরও তাই সেম X বাই 100 ইকুয়াল টু সুদ 432, বা এখানে তুমি 1200 x স্কোয়ার ইকুয়াল টু 100 দিয়ে ওটাকে গুণ করে দাও, বা এখানে তুমি 100 কাটাকাটিও করতে পারো, এখানে কেটেই দাও, 100টা দিয়ে 0 0 কেটে দাও। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 12x স্কোয়ার ইকুয়াল টু 432, x স্কোয়ার ইকুয়াল টু 432 বাই 12, কত যাবে কাটাকাটি করে? দেখো 12 3 36, 6 12 72, মানে x স্কোয়ার ইকুয়াল টু 36, তাহলে x ইকুয়াল টু 6। তাহলে x আমি কি ধরেছিলাম? টাইম অ্যান্ড রেট, ইন্টারেস্টের দুটোই ধরেছিলাম x ইকুয়াল টু, তাহলে যেটা হচ্ছে 6%। তাহলে কি পাচ্ছি আমি? সুদের হার এখানে চেয়েছে, যদি সময় চাইতো তাহলে 6 বছর হতো, যদি এখানে সুদের হার চেয়েছে তো সেটা হবে 6%। অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, এ বি সি ও ডি এর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ হয়। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে বি কত টাকা পাবে? তাহলে এ, বি, সি আর ডি তাদের প্রাপ্ত টাকার অনুপাত হচ্ছে 5:2:4:3। ক্লিয়ার? তাহলে আমি তো জানি না, এখানেও ধরে নাও আমরা 5x, 2x, 4x, 3x পেয়েছে তারা। এবার সি কত পেলো? তাহলে 4x, আর ডি পেয়েছে 3x। তাদের মধ্যে সি ডি এর থেকে 1000 টাকা বেশি পেয়েছে, মানে আমরা করতে পারি যে সি মাইনাস ডি ইকুয়াল টু হচ্ছে 1000, মানে হচ্ছে 4x মাইনাস 3x ইকুয়াল টু 1000, বা এখান থেকে আমরা পেয়ে গেলাম এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 1000 টাকা। এবার আমাদের কি চেয়েছে? বি কত টাকা পাবে? এখানে বি কত টাকা পেয়েছে? 2x, x এর মানে আমরা জানি, পেয়ে গেছি x এর মান 1000, তাহলে বি কত পেয়েছে? 2 × 1000 বা 2000। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে বি কত টাকা পাবে? 2000 টাকা। যার যে কোনো যারও খুশি তুমি বার করতে পারো এখান থেকে। নেক্সট অঙ্ক, একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 1/2, 1/3, 1/4। যদি ত্রিভুজটির পরিসীমা 52 সেন্টিমিটার হয় তবে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? অর্থাৎ একটা ত্রিভুজ যার বাহুগুলির অনুপাত দিয়ে দিয়েছে 1/2:1/3:1/4। প্রথমে এটাকে তুমি স্বাভাবিক সংখ্যায় নিয়ে এসো ভগ্নাংশ থেকে। তাহলে আমাদের কি করতে হয়? হরগুলোকে লসাগু করে যেটা পাবে সেটা দিয়ে প্রত্যেককে গুণ করে দাও। অর্থাৎ 2 3 4 এর লসাগু যদি আমরা করি তাহলে পাবো 12, তো আমি প্রত্যেককে আমি 12 দিয়ে গুণ করে দিলাম। করলে দেখো এটা কেটে যাবে 6, এটা কাটবে 4, এটা কাটবে 3, মানে 6:4:3 বাহু তিনটির অনুপাত পেলাম। এবার মানও জানি না আমি, তাহলে ধরে নাও এটা হচ্ছে 6x সেন্টিমিটার, এটা হচ্ছে 4x সেন্টিমিটার, এটা হচ্ছে 3x সেন্টিমিটার। পরিসীমা সূত্র তিনটে বাহুর যোগফল, মানে 6x প্লাস 4x প্লাস 3x ইকুয়াল টু 52। 4 আর 6 10 আর 3 13x, মানে হচ্ছে 52, বা x ইকুয়াল টু 4, তাই তো? 13x সমান 52 হলে x ইকুয়াল টু 4। তাহলে স্মলেস্ট বাহু কোনটা ছিল এখানে? 3, তাহলে 3x, মানে হচ্ছে স্মলেস্ট বাহুটা হচ্ছে কত? তাহলে 3x, মানে হচ্ছে 3 × 4 সমান 12 সেমি। আচ্ছা দেখো নিশ্চয়ই অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর, যে একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 1/2, 1/3 and 1/4 হলে ত্রিভুজটির পরিসীমা যদি 52 সেন্টিমিটার হয়ে থাকে তবে ছোট বাহুটি হচ্ছে কত? 12 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের কর্ণ √41 সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল 20 স্কোয়ার সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা বা পেরিমিটার কত হবে?
তো এটা দেখো, এটা একটু এতগুলো যে অঙ্ক করলে তার মধ্যে এটা একটু তোমাদের একটু মাথা ঘোরাতে পারে যদি তোমরা ঠিকঠাক না করতে পারো। আয়তক্ষেত্র হলো না, অনেকটা সামুদ্রিক মতো একটা মেঘে গেছে, তবু আমি চেষ্টা করেছিলাম। তো এখানে আমরা একটা আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করলাম, ABCD নাম দিয়ে দিলাম তার, নিয়ে তার কর্ণ দেখো কোনটা, BD, তাই তো, BD সমান √41 মান বলে দিয়েছে। আর আমরা কি জানি যে আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এখানে BCD দেখো একটা সমকোণী ত্রিভুজ আসছে, যার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, যেখানে BD কর্ণ যেটাকে আমি ধরেছি সেটা হচ্ছে তার অতিভুজ। মানে এখান থেকে আমরা লিখতে পারি যে BD এর স্কয়ার সমান BC এর স্কয়ার প্লাস এই পিথাগোরাসের উপপাদ্য সূত্র মনে করো, BC স্কয়ার প্লাস CD স্কয়ার, করতে পারি তো। তাহলে এখানে BD যেটা আছে সেটা দেখো 41 √41, তাহলে BD স্কয়ার মানে হচ্ছে √41 এর স্কয়ার বা 41। তাহলে এটাকে এবার 41 কি হবে, বা এখান থেকে আমরা BD সমান লিখতে পারি √BC স্কয়ার প্লাস CD স্কয়ার। এবার BD মান দেওয়া হচ্ছে 41, তাহলে 41 কে তুমি এমন দুটো সংখ্যাতে ভাঙো যে দুটো পূর্ণবর্গ হবে। তাহলে আমরা 1 থেকে 41 পর্যন্ত আগে পূর্ণবর্গ, যেগুলো খুব তুমি যদি ভাবতে পারো তাহলে খুব চটজলদি ভেবে ফেলবে এগুলো, যদি মেথডটা তুমি বুঝে যাও। দেখো প্রথমে আছে 1 1 কে 1, 2 2 এ 4, তারপর 3 3 এ 9, 4 4 এ 16, 5 5 এ 25, 6 6 36, 41 এর আগে কিন্তু আর নেই। এবার এখানে কোন পূর্ণবর্গ সংখ্যা দুটি যোগফল 41 আসছে সেটা দেখো, এখানে 16 আর 25 এই দুটোকে যোগ করো, দেখো 41 আসতেই হবে, এরকম অঙ্ক থাকলে আসতেই হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 41 √41 সমান, আমরা এটা লিখতে পারি তো যে 16 প্লাস 25, বা এটাও আমরা লিখতে পারি 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে দেখো এইটার সাথে এবার তুমি এইটার তুলনা করে দাও, তাহলে BC হচ্ছে 4, CD হচ্ছে 5, তাহলে এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 5। তাহলে বাহু প্রস্থ দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি। আয়তক্ষেত্রটি প্রস্থ দৈর্ঘ্য যদি পেয়ে যায় তাহলে আমাকে পরিসীমা বার করতে কতক্ষণ। এখানে তবুও ক্ষেত্রফলটা তোমার দিয়ে দিয়েছে, সেটাকে তুমি চেক করে নিতে পারবে। দেখো 5 4 এ 20 মিলছে, তো 5 আর 4 এ মিলে যাচ্ছে, দেখো 20 স্কয়ার মিটার, মানে তোমার ঠিকঠাকই হয়েছে। তাহলে 5 আর 4 যদি বাহু দুটির দৈর্ঘ্য হয়ে থাকে তাহলে পরিসীমা কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে পরিসীমা হচ্ছে, কই আমার পেন হারিয়ে গেল, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 4, সমান 2 ইন্টু 9 সমান হচ্ছে 18 সেমি। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। যারা যারা বুঝতে পারলেন না, এটাকে আর একবার রিপিট দেখো, এটা একটু অন্যরকম ভাবে করানো হলো। নেক্সট এবং আজকের শেষ অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার, যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 206 মিটার হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা দিয়ে দিয়েছে 206 মিটার, আর কি বলেছে, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের অন্তর 23 মিটার। তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 23 প্লাস x বা x প্লাস 23। পরিসীমা দিয়ে দিয়েছে আমার কত, 206 মিটার। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 2 ইন্টু এক্স প্লাস 23 প্লাস এক্স ইকুয়াল টু 206। তাহলে এখান থেকে 2x প্লাস 23 ইকুয়াল টু 2টা এদিকে ভাগ করে দাও, 103, বা 2x ইকুয়াল টু 23টা দিকে বিয়োগ হয়ে যাবে 80, x ইকুয়াল টু 40। তাহলে x ইকুয়াল টু আমি 40 পেয়ে গেলাম, আর তার মানে প্রস্থ হয়ে গেল 40, আর দৈর্ঘ্য কত, x প্লাস 23, মানে হচ্ছে দৈর্ঘ্য সমান 40 প্লাস 23 মানে হচ্ছে 63। তাহলে আমরা কি বার করতে চেয়েছে, ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 63, প্রস্থ হচ্ছে 40, গুণ করে দাও, 4 3 12 2, 1 424 এর আগে 25, আর এখানে 0, 2520 স্কয়ার মিটার বা সেন্টিমিটার যা আছে, মিটার মিটার স্কয়ার মিটার, 2520 স্কয়ার মিটার, অপশন ডি। তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর যদি 23 মিটার হয় এবং যদি আয়তক্ষেত্রটি পরিসীমা 206 মিটার হয়ে থাকে
তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 2520 স্কোয়ার মিটার। তো তোমাদের লেডি কনস্টেবলে মোট 30টি কোশ্চেন থাকে, আজকে 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করছি পরের ক্লাসে তোমরা বাকি 15টি পেয়ে যাবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে এবং খুব শীঘ্রই বাকি যে কোশ্চেন্সগুলো রয়েছে তোমাদের বাকি, সেগুলো তোমাদের এক্সাইজ কনস্টেবল মেন পরীক্ষার আগেই আশা করছি কমপ্লিট করে ফেলা যাবে। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে, এবং চ্যানেলতে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।